সাভার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আজকে মত বিনিময় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোফাজ্জল মামুনা চাকলাদা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ এস.এম. কামাল, উপস্থিত বিভিন্ন পর্যায়ে শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠা প্রধান ও সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন শিক্ষকের বক্তব্য শুনেছি। আমাদের যেটু জানা দরকার ছিল সেটা আমরা বুঝেছি। কিছু সেন্সিটিভ ব্যাপার আছে, সেটা হয়তো আপনি জনসমক্ষে বলতে চান না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার কাছে কিন্তু আপনার নাম্বার সেভ আছে, আপনি অন্য সময় আমাকে এটা বলতে পারেন। কারণ একটা জিনিস আমি নিজের থেকে রিয়েলাইজ করছি, এখন কিন্তু প্রশাসনিক এই জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড, ডিসি অফিস, ইউন অফিস, এগুলো কিন্তু বড় সমস্যা না, কারণ তারা কিন্তু একটা নিয়মের মধ্যেই চলবে। কিন্তু সেইটা পাশাপাশি কিছু রাজনৈতিক সমস্যাও কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে শুরু হয়ে গেছে। আমরা কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের সমাধান করেছি। এই সাভার করে যেটা সমস্যা ছিল, অধ্যক্ষ স্যার জানেন, সেটা এখানে কোট করলাম না। আমি কিন্তু 2 দিন গিয়ে সেটা কিন্তু অলমোস্ট কিছুটা গায়ের জোরেই সেই সমাধান করেছি। এটা আমার এখতিয়ার বাইরে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এখন ইনভলভ না হলে অল্প কিছু টাকা লুটপাট হবে। সেই টাকার পরিমাণ 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা। সেই টাকাটা আমি রক্ষা করেছি স্যারদের সহযোগিতা নিয়ে। আমার কাছে মেসেজ ছিল যে উনি আর 1.5 মাস আছেন, উনি যাওয়ার আগে এইসব কাজ করে যাবেন। আমি অন্য জায়গার থেকে ইনফরমেশন পেলাম, তারপর গেলাম, ওনার সাথে কথা বলে বুঝলাম। কারণ আমার বয়স 63 বছর, আমি কোয়ান্টাম করা ক্যারেক্ট করে যে বলছি, হাজার হাজার মানুষ আমি দেখলে 50% বুঝতে পারি এই লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ। যে খারাপ মানুষ তার সাথে কথা কম বলার চেষ্টা করি, পাস করে দিয়ে ঠিক আছে আপনি এটা দেখেন করে দিব। যে ভালো মানুষ তাকে আমি ওন করি, তার সাথে কথা বলি, তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি এবং আন্তরিকভাবে আমি সমাধান করার চেষ্টা করি। এটা আমি এখনো আছে। আমার কথা শোনা বুঝবেন না, আপনার কাজ হয়ে গেছে, কিন্তু আপনি কি মানুষ সেটা কিন্তু আমি বুঝে ফেলছি। এবং আরো অনেক বৃত্তান্ত, যেহেতু আমি এ এলাকার কোন প্রতিষ্ঠানের প্রধান কি করেছে সভাপতির সাথে মিলে 80% ঘটনা আমি জানি, ট্রাস্ট নেই। কিন্তু আমি যেটা বলতে চাই যে এখন এগুলা করেন না। অনেক সময় চাপে আপনারা অনেক কিছু করেছেন, উপায় ছিল না। এবং আমরা বিশ্বাস করি যে বেশিরভাগ সমস্যা পলিটিক্যাল যেগুলা, এটা আমি সলভ করতে পারবো। কোনোটা 1 দিনে, কোনোটা 7 দিনে, কোনোটা 1 মাসে কিংবা আরো পরে, কিন্তু সমাধান করতে পারবো না এরকম কোনো ঘটনা পলিটিক্যাল আমার জানা নেই। অতএব আপনাদের যে কারণে ডেকেছিলাম যে সেই সমস্যাগুলো কারণে যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, সেটা ব্যাপারে আমরা সবাই আন্তরিক হব। আপনিও হবেন, আমিও হব। আপনার সব কথা এখানে বলার দরকার, আমার বাসায় এসে বলতে পারবেন। বাসায় সকাল রাত, এবং প্রথম 1-1.5 মাস এমন হয়েছে আমার ওয়াইফ বলে যে বাবু এখনো এমপি হও নাই, 2টা বাজে তুমি লোকজনের, রাত 2টা বাজে তুমি লোকজনের সাথে গল্প করছো, চা করছো, মানে কি? তাহলে তো এমপি হলে তো তুমি রাতে ঘুমাইতে পারবে না। তো সেই কথায় কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। এবং এমনও আছে রাত 12টার সময় রওনা দিচ্ছে যে ভাই খুব আর্জেন্ট, আজকে আসতে হবে। রাত 12টার সময় সাভার থেকে রওনা দিচ্ছে, আশুলিয়ার থেকে, নয়হাট থেকে আমার সাথে দেখা করার জন্য। এখন আমরা যেহেতু জনবান্ধব, লোকের সমস্যার সমাধান করার জন্য তো আমরা নেতা মানে আওয়ামী লীগের মতো নেতা না, ভোট ছাড়া নেতা না যে আমি এখন এমপি সমাধান করতে পারবো। আমার আব্বাকে দেখেছি ছোটবেলার থেকে, উনি যখন প্রথম চেয়ারম্যান হয় তখন তার বয়স 23 বছর 1943-তে, এবং মৃত্যুর আগ পর্যন্ত চেয়ারম্যান এমপি ছিল না ছিল জনগণের সাথেই উনি ছিল। আমরা 15 বছর এমপি ছিল না, কিন্তু লোকজনের সাথে আমরা ছিলাম। কাজ করি না করি, নেতৃত্ব দেই না দেই, সমস্যার সমাধান করতে পারি না পারি, আমরা এগুলো করেছি। আমি কাট করে কতগুলো অ্যাডভাইস আপনাদের দিব। একটা হলো, আমি জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারাও যে বোর্ড করে ফেলেছেন, সভাপতি জন্মলগ্ন থেকে কে কে ছিলেন এবং প্রধান শিক্ষক কিংবা হেডমাস্টার কে কে ছিলেন। যেসব জায়গায় নাই সেসব জায়গায় যেটা গ্যাপ আছে গ্যাপ থাক, যেটা আপনি এক্স্যাক্টলি জানেন না সেখানে ডট থাকবে, কিন্তু একটা বোর্ড অফিসিয়ালি থাকা দরকার। আমি যতটুকু জানি যে বেশিরভাগ জায়গায় এটা আছে, না থাকলে এটা আপনার বোর্ডটা করে ফেলেন। আর একটা রিকোয়েস্ট আমি করবো, আপনি একজন দায়িত্বশীল যদি প্রধান শিক্ষক হেডমাস্টার মনে করেন, আপনার প্রতিষ্ঠানে যা যা অ্যাসেট আছে,
দলিলপত্র জায়গায় আপনি একটা চার্ট করে এটা অফিসিয়ালি রাখেন যে আমার প্রতিষ্ঠানে এই সম্পত্তি, এবং সম্পত্তি যেহেতু আমাদের অনেক জমি জমা ছিল, আমি একটা বই করেছি, আপনি দেখতে বিশ্বাস করবেন না, সেই বই 93-তে করেছি। ডাক কোথায় মেনশন করা, কোথায় জমি কি সমস্যা, কোনটা খারিজ আছে, কোনটা এসএ রেকর্ড, আরএস রেকর্ড, সিএস রেকর্ড, সব আমার কাছে আছে। সব একটা পূর্ণাঙ্গ বই, যেটা একটা কোম্পানি, বড় বড় কোম্পানি, ইস্টার্ন হাউসিং, এইসব কোম্পানি যে বই থাকে তাদের কাছে দেখে আমি 93-তে সেই বই করেছি। এবং আমি জমি জমা, ছোটখাটো উকিল আমার থেকে জমি জমা কম বোঝে, আমি চ্যালেঞ্জ। কারণ সিএস রেকর্ড 1912 সালে কেন হয়েছে এই কাহিনী আমি জানি, কে করেছে আমি জানি। 1958 থেকে 500টা এসএ রেকর্ড, স্টেট অ্যাকুইজিশন কেন করেছে সেটা জানি। 1950 সালে কেন জমিদারদের সম্পত্তি দেওয়া হলো, কেন আরএস রেকর্ড 69 থেকে 70 থেকে মতো সাভারে হয়েছে, 67 থেকে, আমি সেসব কাহিনী জানি। ওই কোরআন থেকে শুরু হয়ে মাত্র শেষ। আমি গবেষণা করেছি জমি জমা নিয়ে। আমি দলিল দেখলে বুঝতে পারি এটা জাল দলিল না নকল দলিল, এটা আসল দলিল। কিন্তু এটা মানুষ জানে না। এই সম্পত্তি আমার নিজের সম্পত্তি রক্ষা করার জন্য করতে হয়েছে। যে উকিল 10-15 বছর প্র্যাকটিস করে, আমি 100% চ্যালেঞ্জ দিতে পারি সে আমার থেকে জমি জমা কম বুঝে, শিওর। কেন আমি তো হিস্ট্রিটা পড়ে শিখেছি। একটা দলিল আছে রেকর্ডের সাথে মিলে না, দলিলের মালিকানাও ঠিক না, আর দলিল আছে জেনুইন, সে বলতেছে তোমারটা জাল দলিল, তুমি ওই সামনে কিনলে তো ঠিক মালিকের কাছে কিনলে এই নামটা থাকা উচিত ছিল, নাই কেন, আমি তুমি দলিলটা বানাইছো। তো সেই বৃত্তান্তে বললাম না। সেজন্য এই জমি জমাগুলো আপনার কাছে পরিসংখ্যান থাকা দরকার, দুই কারণে। এটা আপনার দায়িত্ব। দ্বিতীয়, গুলা যে জমি জমাগুলো ব্যাহত হয়েছে সেগুলা অনেক কিছু উদ্ধার করা যাবে। প্রতিষ্ঠান প্রধান হিসাবে এটা বিচার তো আল্লাহ করবেন। আপনি যে না বুঝা কিংবা বিপদে পড়ে কিছু কিছু অন্যায় করছেন, সেটা তো আল্লাহর কাছে কৈফিয়ত আপনার দিতে হবে। আপনি বেহেশতে ঢোকার আগে এইসব কৈফিয়ত দিয়া কিন্তু চাইতে হবে, আপনি চাই মনে করেন। এবং আপনি যদি চাই না শুনে অন্যায় করে থাকেন এবং গুরুতর অন্যায় করে থাকেন, আপনি যে কতদিন বেঁচে থাকবেন এটা জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে, আমি নিশ্চিত। এটা নিয়ে কোনো প্রশ্ন করার দরকার নেই। গিয়ে দেখবেন আপনার পরিবারের শান্তি নাই, আপনার বউ আপনাকে ঠিক মতো আগের মতো সেই সম্মান করে না, ছেলেরা বলে যে বাবা তোমাকে তো অনেক ভালো জানতাম, তুমি এমন কেন। এইসব প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অনেক কঠিন যদি পরিবার আপনাকে প্রশ্ন করে। ওই জমি জমাগুলো করে আমরাও সুযোগ মতো অনেক জমি জমা উদ্ধার করতে পারবো। কারণ স্কুলের জমি কেউ নিয়ে গেছে, ওই জমি যদি কোনো কিছু না করে থাকে, এইটা 5 মিনিট 10 মিনিট একদিনের ব্যাপার, আপনি জানেন না। এখনো ব্যাপার, 1 বছর পরেও ব্যাপার, কিচ্ছু না। সে একটা টু শব্দ করতে পারবে না, খালি তাকে প্রশ্ন করবে এটা তো স্কুলের ছিল, আপনি স্কুলের জমিটা কিনছেন কেন, একটা টু শব্দ কেউ করবে না, আমি গ্যারান্টি। ওই প্রভাবশালী লোক, ও তো দৌড়ে আছে, পলায় আছে, তার জমি নিয়ে না গেলে তার জীবন আগে না জমি আগে, আপনি বলেন। তা আমরা ভালো কাজ করতে চাই, আমাদেরকে কাজ করার সুযোগ দেন, আমাদেরকে কাজে লাগান, আপনার সওয়াব হবে। আপনার প্রতিষ্ঠানের দায়িত্বরা যে অন্যায় করছেন সেটা কিছুটা মাসুল হবে, সেটার কিছুটা কম্পেনসেট হবে। সেই কাজগুলো এখন থেকে আমি মনে করি করা দরকার। আর আমি পুরানো গল্প বলবো না যে আমি কি শিক্ষক বান্ধব, আমি খেলাধুলা। আমি কয়েকটা স্কুলে, এই যে অনেক জায়গায় ফুটবল খেলেছি এমপি হিসাবে, কয়েকটা স্কুলের জমি গায়ের জোরেই 5% 7% ওনাকে মালিক করেছে, ভাই এটা জমি তো আপনি আছেন, আপনাদের 1% না দিলে স্কুলটা সুন্দর হচ্ছে না, আমরা এটা কালকে থেকে নিয়ে নেবো, আপনি হয় আপনার লোক পাঠান নেবে, এটা গণবিদ্যাপীঠ গোকুলনগর। আমি দায়িত্ব নিয়ে বললাম মিনিমাম 5 থেকে 10% 12% আমরা নিয়ে নিছি, মালিককে বলে নিছি আপনার সওয়াব হবে ভাই, আমাদের ফুটবল খেলা মাঠটা সুন্দর হচ্ছে না, একটু দিয়ে দেন। ওই মালিক কিন্তু ভয় হোক মন খারাপ হোক প্রতিষ্ঠানে দিয়ে দিছে, আমরা সারা জীবন আপনার নাম করবো, সমস্যা কি। এবং আমার মাথা ছিল না দিলে তাকে বুদ্ধি করে নিব, তাকে টাকার লোক দিব, কোনো কিছু না হলে জোর করে নিব। তখন আমি এমপি, দল ক্ষমতায়, আওয়ামী লীগ জমি খেয়ে ফেলায়, আমরা নয় প্রতিষ্ঠানে অনুকূলে কিছু শতাংশ জমি নিলাম, ওইটা আল্লাহ দেখবো যে আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। এরকম আরো 3-4টা কাজ আমরা করছি। আজকে উনাইল মাদ্রাসায় হইতে নুরুল ইসলাম সাহেব আসছেন, গিয়ে দেখি তাদের একটাই দাবি যে ভবন পরে করেন, আমাদের এই যে 4-5 বিঘা জমি এটা আমরা মাটি ভরাট করতে চাই। ওই সময় মাটি ভরাট করে 3-4 মাসের মধ্যে সেই মাঠে ফুটবল খেলা 4 মাস পরে আমরা করছি। এটা উড়ালবাসী জীবনে ভুলবে না। আমার এমপি টিম আর চেয়ারম্যানের টিম, আমার টিম ভার্সেস গফুর চেয়ারম্যান তখন ছিলেন, আমরা সেই খেলা খেললাম উড়াল মাঠে 4 মাসের মধ্যে মাটি ভরাট করে। তা আমরা কিছু দৃষ্টান্ত স্থাপন করেছি।
আমরা চাই প্রতিষ্ঠানগুলো ভালো চলুক আপনাদের নেতৃত্বে, বিধি মোতাবেক যে যেখানে আছে থাকেন, কিন্তু প্রতিষ্ঠানে যেগুলো সমস্যা আছে আপনার দায়িত্ব থেকে সেগুলো সমাধান করার চেষ্টা করেন। আমি একটা গল্প বলে আমার বক্তৃতা শেষ করব। আমরা যে মেসেজ পাওয়া পেয়েছি আপনারা পুরো আমাকে জানেন, পারলে আমার বাসায় এসে বসেন। এখন আমার মনে নাই কে আওয়ামী লীগ করেছে, কে কি অন্যায় করেছে, যেগুলো আমি বেশিরভাগ জানি, সেটা মনে রেখে আমি আপনাদেরকে সেই রকম ট্রিটমেন্ট দেবো, এটা আপনারা ভাইবেন না। আপনি ফোনে কথা বলে দেখেন, বাসায় এসে দেখেন। একজন ভদ্রলোক অনেক বিখ্যাত হয়ে গেছেন, তার ছোটবেলার একটা গল্প হলো টমাস আলভা এডিসন। আপনারা জানেন যে উনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, মোশন পিকচার ক্যামেরা আবিষ্কার করেছেন, এই যে ভিডিওগ্রাফি আমরা ভিডিও করি, তারপর এই টেলিগ্রাফ এবং এই যে বৈদ্যুতিক বাতি, এইসব অনেকগুলা 1093টা প্যাটার্ন ছিল ফর্মুলা, এবং ওই সময় মানে হাজার হাজার কোটি টাকা সে উপার্জন করছেন। কিন্তু ছোটবেলা তখন কত হবে, 4 বছর 5 বছর, উনি খুবই খারাপ ছাত্র ছিল এবং কি একটা কারণে কি জ্বরে তার কান দুটো সে খুব একটা শুনতে পারতেন না এবং মাথাও খুব একটা বুদ্ধিশুদ্ধি ছিল না। রেজাল্ট খারাপ করতে করতে এমন অবস্থা হলো, বাড়ির কাছে যে প্রতিষ্ঠান সেটা ভালো প্রতিষ্ঠান ছিল যেখানে সে পড়ছে, 6 মাস 1 বছর পরে ওই স্কুল থেকে একটা চিঠি লিখে সিলগালা করে তাকে দিয়ে দিল যে তুমি তোমার মাকে এটা দিয়ে, মাই এটা দেখভাল করত। তো চিঠিটা এসে মাকে দিছে, তা মা জিজ্ঞেস করতেছে বাবা এটা কি, জানি না কি একটা চিঠি বসে, এটা কারোর কাছে দেওয়া যাবে না, এটা দেখ। ছেলে খুব আগ্রহ যে কি এমন চিঠি একদম সিলগালা করে মানে স্ট্যাপেল ট্যাপেল করে দিছে যে মা ছাড়া কেউ পড়তে পারবে না। কারণ আগেকার সন্তানরা তো অন্যরকম ছিল, যে শিক্ষক এটা বললে, মা বাবা বললে সেটা শুনতো সবাই। সে বসে আছে, চিঠিটার মধ্যে কি এমন লেখা আছে যে চিঠি আমি পড়তে পারি নাই। মাকে বলতেছে মা এটা কি লিখছে। মা চিঠিটা আগে একদম পড়লে, পড়ে তারপর বলতেছে চিঠিতে লেখা আছে যে আপনার ছাত্র খুবই বুদ্ধিদীপ্ত সন্তান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়ানোর মতো আমার যথেষ্ট ভালো শিক্ষক এখানে নাই। এখন থেকে আপনি আপনার সন্তানকে আরো ভালো প্রতিষ্ঠানে পড়াবেন। আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল, এবং আপনি নিজেই আপনার সন্তানের এই ছেলের দেখভালের দায়িত্ব নেবেন। ছেলে তো খুশিতে টাকবো, মা বছর প্রতিষ্ঠানে যাওয়ার দরকার নেই। ছেলে বড় হয়ে গেছেন, সারা পৃথিবীর ছেলে বিজ্ঞানী হয়ে গেছেন, ততদিনে তার মা মারা গেছে। সেই পুরানো সেই টান টান খুলে একদিন খুঁজতে গিয়ে তার ওই চিঠিটার কথা মনে আছে। সেই চিঠিটা সে পেল, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ চিঠি, সেটা তো একটা আর্কাইভের মতো সংরক্ষণ করে রাখো, মা রেখে গেছে। ছেলে যেটা জানে না কোথায় রেখেছে, ছেলে অন্য কিছু খুঁজতে গিয়ে পাইছে, ছেলে চিঠিটা পড়তেছে, তখন সে বিজ্ঞানী হয়ে গেছে, সারা পৃথিবী চিনে আমেরিকান বিজ্ঞানী। ওখানে লেখা আপনার ছেলে স্থূল বুদ্ধিসম্পন্ন একজন ছাত্র, বেশিরভাগ বিষয়ে সে ফেল করেছে, এরকম একটি ভালো প্রতিষ্ঠানে তাকে আমরা একদিনও রাখতে পারছি না, আমরা সত্যি দুঃখিত। আপনার ছেলে আগামীকাল থেকে যেন এই প্রতিষ্ঠানে না আসে। মেসেজটা হলো যে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা কিন্তু অভিভাবকের মতো, প্রতিষ্ঠানের অভিভাবক, ছাত্রছাত্রীদের অভিভাবক, আপনারা কিন্তু সে মা বাবার মতো, মা বাবা যেমন পরিবারের অভিভাবক, আপনারা কিন্তু প্রতিষ্ঠানে। সে আলফ্রেড এডিসন, টমাস আলভা এডিসন ওই দিন রাতে গাড়িতে লিখছেন যে আমার মা খুবই একজন জ্ঞানী বুদ্ধিমতী মহিলা ছিলেন, তার বাস্তব বুদ্ধির কারণে আজকে আমি পৃথিবীতে এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়েছি। আজকে মা যদি এটা বলতেন, ওই ছেলে তো সুইসাইডও করতে পারতেন,
ওই ছেলে তো হতাশা নিয়ে সারা জীবন চলতে পারতো না। দেখেন পরিস্থিতির কারণে মা তাকে কি মেসেজটা দিল এবং সে কি মেসেজে সারা পৃথিবী কিভাবে আলোকিত হলো। আপনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা অনেক কিছু পারেন না, ঠিক আছে মানলাম, কিন্তু অনেক কিছু আপনি পারেনও। আমি অনেক কাহিনী জানি, শত প্রতিকূলের মধ্যে অন্যায় করে নাই, বলছে আমি এটা পারবো না, আমি এটা করবো না। তাকে প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয়েছে, চলে যেতে হয়েছে, এরকম ঘটনা আমি জানি না। আপনারা একটা অন্যায় করার আগে 10 বার আপনাদের ভাবা উচিত। বুঝলাম যে 15 বছর 17 বছর চাপে ছিলেন, এখন তো এই চাপগুলো আপনাদের কাছে থাকবে না, খুবই কম। যেটুকু আপনারা অন্যায় করেছেন বলে আপনারা অনেকে মনে করেন নিয়মের মধ্যে চলতে পারেন না দেখে অনেকে আপনি নিজে ধ্বংসিত হচ্ছেন। এখন প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে চালিয়ে নেতৃত্ব দিয়ে এগুলা মেকআপ করার চেষ্টা করেন। একসময় আপনি এখান থেকে বিদায় নেবেন, একসময় এখান থেকে আপনি ফেয়ারওয়েল নেবেন। আপনি কিন্তু বাড়ি থেকে ভালো থাকতে পারবেন না, কারণ আপনি জানেন আপনার তত্ত্বাবধানে 2-4টা কাজ ভালো হয় নাই। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আপনি কিন্তু ওইটা আপনাকে ধ্বংসিত করবে। যদি আপনি মানবিক গুণসম্পন্ন হয়, আপনার পরিবার যদি ভালো হয়, আপনার যদি লেখাপড়া জানা থাকে। আমরা লেখাপড়া শিখি কেন জানো? বিবেকটাকে জাগ্রত করার জন্য। আমার কাছে অবাক লাগে, অশিক্ষিত মানুষের যে বিবেক দেখি, শিক্ষিত মানুষেরও সে বিবেক কখনো কখনো আমি দেখি না। একজন বিশিষ্ট পুলিশ কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করা, তার নাম বলতে আমার আপত্তি নাই কারণ সে এখন জেলখানে আছে, আব্দুল্লাহ কাফি। এডিশনাল স্পিচ ছিল লাস্ট এই 5 তারিখে আগে। আপনারা জানেন না এই সাভার উপজেলাতে শুধু 5 তারিখে শেখ হাসিনা ভারতে চলে গেছে, তারপরেও 90 থেকে 100 জন ছাত্র শ্রমিক জনতা মারা গেছে। 3টা থেকে রাত 8টার মধ্যে 100 জন মারা গেছে। যারা এখানে আক্রমণ করছে এদের মধ্যে 30, 40, 50 জন, বাইপারে যারা থানা আক্রমণ করতে গেছিল তাদের মধ্যে 40, 50 জন। এখন পর্যন্ত প্রশাসন সব তালিকা করতে পারে না। আমার কাছে 50-60 জনের তালিকা আছে। আমি আবার নতুন করে তালিকা করছি, আমাদের নেতা কর্মীতে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এবং আমাদের নিহত আছে এক একটা ভবনের নাম, পাঠাগারের নাম। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, এদের তালিকা আমরা যখন করে ফেলবো, যার যার দায়িত্ব থেকে এক একটা ভবনের নাম, যে ভবনের নাম দেওয়া হয় না, পাঠাগার, এদের নাম দিলে এরা সম্মানিত হবে। আজকে তারা জীবন দিচ্ছে, তাদের বাপ মা সান্ত্বনা কি? আজকে এদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আবারও কোনো জালিম সরকার আসতে আবারও ছাত্ররা মাঠে নামবে, যে জীবন দিয়ে হলে তাকে উৎপাদন করবে। তাদের পরিবারে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা মেকআপ করতে পারবো না। তাদেরকে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিলেন, এটা দিয়ে কিন্তু তার যার সন্তান গেছে সেটা মেকআপ হবে না, কিন্তু তার পরিবার চায় সম্মানটা পেতে, যাতে সারা জীবন। মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছেন, খারাপ হয় নাই, যে এরাও তো ওয়ান কাইন্ড অফ মুক্তিযোদ্ধা ছিল যারা মারা গেল। তাদেরকেও সম্মান দেওয়া কিন্তু আমাদের সবার দায়িত্ব। আপনারা এটা এখন থেকে চিন্তা করতে থাকেন। আপনাদের প্রতিষ্ঠানের আশেপাশে কেউ যদি মারা যায়, সেই প্রতিষ্ঠানে কোনো না কোনো নাম দাও। প্রতিষ্ঠানের নাম তো দিতে পারবে না, কোনো একটা ভবনের নাম, লাইব্রেরি থেকে সে লাইব্রেরির নাম, যেগুলোর নাম হয় নাই, সামনে যেগুলো ভবন হবে সেই সময় নাম দিতে তো কোনো সমস্যা নাই। আমরাও সম্মানিত হব, যাদেরকে দিব তারাও সম্মানিত হবে। সেই জিনিসটা কিন্তু এখন থেকে আপনাদেরকে কাছে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা সেই কাজটি আপনাদের করবেন। পরিশেষে আপনারা কষ্ট করে এসছেন, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমরা চেষ্টা করব যাতে আপনাদের মর্যাদা নিয়ে আপনি চাকরি করতে পারেন। আমি একজন নেতা হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারি, এইটাই আমার দাবি। প্রতিটি কি হয়েছে ভুলে যান, আমি অনেক কিছু জানি, সেগুলো মনে আমিও রাখতে চাই না। বিশেষ পরিস্থিতিতে যা হয়েছে, দেশে অনেকে মারা গেছে, দেশে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হবে, কারণ দেশটা আমার সবাইকে নিয়েই করতে হবে। এখানে কিছু কিছু একটা গোষ্ঠী করতে পারবে না। আর যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে ভুলে গেল আব্দুল্লাহ কাফি, বাইপালে 6টা ছাত্রকে সে গুলি করে মারার পরে ভ্যান গাড়িতে লাশ তুলেছে। তার নির্দেশে পুলিশের সেপাইরা পেট্রোল জ্বালাইছে, পেট্রোল দিয়া সেগুলাকে মানে সবাইকে এই 6টা লাশকে পেট্রোল ঢেলে দিছে, তারপর আগুন দিয়ে জ্বালাই দিছে যাতে কোনো চিহ্ন না থাকে। একজন বাবা তার সন্তানের লাশটাও দেখতে পারবে না। এর নাম গণতন্ত্র?
এর নাম স্বাধীনতার যুদ্ধ 71-এ, এর জন্য দেশ স্বাধীন হয়েছিল। তার বিবেকটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, আমি আবার বলছি, তার মানে মাস্টার ডিগ্রি পাশ করেও আমার বিবেক নাই, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে পাশ করার মতো বিবেক নাই। কিন্তু বিবেকটা আসে কোত্থেকে? আপনারা চিন্তা করেন, এগুলা বিচার হবে না? তাহলে প্রচলিত আইনে এই ফাঁসি হবে, আল্লাহর কাছে বিচার হবে না? অপেক্ষা করেন, তাদের চলাফেরা মুভমেন্ট দেখবেন, যারা যেরকম অন্যায় করছে তারা কারো বিচার সেরকম হবে। আপনারা কষ্ট করে এসছেন, অনেকক্ষণ বক্তৃতা দিলাম, আগামীতে সুযোগ থাকলে আরো দিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিষ্ঠানগুলোর দিকে একটু আরো বেশি মনোযোগী হন, যাতে আমরা প্রাউড করতে পারি যে এই প্রতিষ্ঠানটা আগে যাই শুনেছি এখন অনেক ভালো চলছে। এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।